প্রতিবেশী রাষ্ট্র এবং বলা যায় বন্ধু প্রতিম রাষ্ট্র, যে রাষ্ট্রের সাথে সবসময় বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটা সুসম্পর্ক রাখতে চেয়েছে এবং সবসময় মনে করত ভারত বাংলাদেশকে যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধে যে সাহায্য সহযোগিতা করেছে, সেই সাহায্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ 9 মাসে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। এই মাধ্যমে ভারত বাংলাদেশের জনগণের কাছে একটি অকৃত্রিম বন্ধুত্ব প্রণত হয়েছিল। কিন্তু দেখা গেল তৎপরবর্তী সময় থেকে ভারতের খবরদারি, ভারতের বাংলাদেশের উপর প্রভুত্বমূলক আচরণ সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণের মনে একাংশের মনে বলা যায় একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রতিবেশী দেশটির প্রতি। আমরা দেখে আসছি সবসময় ভারতের প্রভুত্বমূলক মনোভাব এবং ইদানিং যেভাবে তাদের কথাবার্তা সর্বত্র তাদের দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক যখন তাদের সফরে যা তাদের সরকার প্রধান যেভাবে বাংলাদেশ সম্পর্কে এবং অন্যান্য প্রতিবেশীদের সম্পর্কে তারা কথা বলে থাকে, তখন স্বভাবতই মনে প্রশ্ন জাগতেই পারে ভারত সবসময় চাইছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই দেশসমূহের উপর একটা খবরদারি এবং প্রভুত্বমূলক এবং সাম্রাজ্যমূলক আচরণ প্রতিষ্ঠা করতে, যার সাম্রাজ্যমূলক আচরণ প্রতিষ্ঠা করতে, যার ফলশ্রুতিতেই ভারত বাংলাদেশের 24 পরবর্তী যে সরকার এসছে তৎ সময় থেকেই বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করেছে ভারতের বর্তমান উগ্রবাদী মৌলবাদী দলের প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতা কর্মী যারা রয়েছেন তারা। আমরা দেখে আসছি সীমান্ত তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে এবং বাংলাদেশ সম্পর্কে সবসময় তারা সেই 24 পরবর্তী সময় থেকেই একটা অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে এসছিল। তাদের টার্গেট ছিল যদি পশ্চিমবঙ্গে তাদের সরকার প্রতিষ্ঠা লাভ করে তাহলে বাংলাদেশের সীমান্তে আরো অস্থিরতা বাড়িয়ে দিবে। আমরা দেখে আসছি যখন আসামে তাদের সরকার জয়ী লাভ করলো এবং সরকার গঠন করলো, তখন থেকে এনআরসি বসিয়ে সেখানকার মুসলমানদেরকে উদ্বাস্তু বানিয়ে দিল এবং বাংলাদেশে পুশিং করা শুরু করলো। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাইলেটারাল আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে এবং তারা সবসময় এই যে অস্থিরতা সীমান্তে, এই যে গুলি করে হত্যা, এই যে সীমান্তে পুশিং, এই বিষয়ে বারবার আলোচনার জন্য স্বাগত জানিয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার ইউনূস সরকারকে সেই মৌলবাদী তকমা, সেই সন্ত্রাসী তকমা, সেই জঙ্গি তকমা দিয়ে উপরন্তু তাদের যে আচরণ, সে আচরণের বহিঃপ্রকাশ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আওয়ামী শাসন অবসানের ফলশ্রুতি হিসেবে। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বাংলাদেশে যে সরকারই এসছে সবসময় ভারতের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চেয়েছে, কিন্তু ভারত কিন্তু সবসময় বাংলাদেশকে একটি অস্থির পরিস্থিতিতে রাখতে চাইছে। এটা দিবালোকের মতো সত্য। আমরা শুভেন্দু অধিকারীর মতো একটা দুর্নীতিবাজ কে যখন বিজেপি তাদের সেই শুভেন্দু অধিকারী মুখোশ উন্মোচন করেছে ঘুষ দুর্নীতি দায়, সে যখন তৃণমূল থেকে এসে বিজেপিতে যোগ দিল সে তখন পাপ মুক্ত হলো এবং তাকে প্রধান করে দিয়ে তার মুখ থেকে বারবার বাংলাদেশ বিরোধী কথাবার্তা উচ্চারণ করাতে শুরু করলো বিজেপি সরকার এবং সর্বশেষ আমরা দেখলাম সেই শুভেন্দু সরকার জয়লাভ করলো এবং এখন বাংলাদেশে পুশিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে 4156 বর্গ কিলোমিটারের বর্ডার রয়েছে সেই বর্ডারকে অশান্ত করার চেষ্টা করে আসছে। যদি বাংলাদেশি ভারতের থেকেই থাকে তাহলে সেটা প্রমাণ সাপেক্ষে কূটনৈতিক
আলোচনার মাধ্যমে সেটা সমস্যার সমাধান করতে হবে। সেটা না করে তারা মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, যে ভারতীয় মুসলমানগুলো রয়েছে, তাদেরকে ধরে ধরে এখন তাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং বলা যায় তাদেরকে একটা নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যা মানবাধিকার সংস্থাগুলো এখন ভারতের বিজেপির এই আচরণের অনেকেই প্রতিবাদ পর্যন্ত করছে, কিন্তু ভারত শুনছে না। তাই ভারতের একজন রাজনীতিবিদকে বাংলাদেশে যখন রাষ্ট্রদূত হিসেবে মোদি নিয়োগ দিল, অর্থাৎ তার ভিতরে হয়তোবা যে কথাটা তিনি বলেছিলেন 26শে ফেব্রুয়ারি ইসরায়েলে গিয়ে অখণ্ড ভারত কায়েমের ভাবনার কথা, সেই ভাবনার পরিপ্রেক্ষিতে এই যে রাজনীতিবিদকে তিনি রাষ্ট্রদূত করে পাঠালেন, তিনি একই ধরনের কথা বলে বসলেন। আমি মনেই হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি, আমার মনে হচ্ছে আমি ভারতেই রয়ে গেছি। 140 কোটি ভারতীয় এবং 20 কোটি বাংলাদেশ মিলে 160 কোটি জনগণ, অর্থাৎ 160 কোটি জনগণের স্বার্থ রক্ষায় তিনি এখানে এসছেন। তাহলে আবার ওনার মুখ দিয়ে উনি বলছেন ভারতের আকাশ, ভারতের বাতাস, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের বাতাস, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের জলবায়ু সবকিছু একই মনে হয়। তাই তিনি পেট্রাপোল হয়ে বেনাপোল দিয়ে এসে গাড়িতে করে ঢাকা পৌঁছালেন। এর অর্থটা কি বোঝাচ্ছে? তিনি কি বাংলাদেশে এসছেন অখণ্ড ভারতের এজেন্ডা কায়েমের জন্য? তিনি কি বাংলাদেশে এসছেন সেই মৌলবাদী দল বিজেপির উগ্রবাদী আচরণকে প্রতিষ্ঠা করার জন্য? তিনি কি আবার এসছেন সেই বাংলাদেশকে অস্থিতিশীল করে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য? যে আওয়ামী লীগ সবসময় ভারতের স্বার্থকে রক্ষা করেছে, যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ন্যূনতম স্বার্থ রক্ষা করেনি, ভারতকে করিডোর দিয়েছে, ভারতকে ট্রানজিট দিয়েছে, ভারতকে ট্রান্সশিপমেন্ট দিয়েছে, ভারতকে এমন কিছু স্বার্থ নেই যে স্বার্থগুলো ভারত যে স্বার্থে চেয়েছে সেই স্বার্থে হাসিনা দিয়েছে, শুধু নিজের স্বার্থকে খানিকটা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য বাংলাদেশের প্রশাসনকে নির্লজ্জ দলীয়করণ করেছে, বাংলাদেশের জনগণকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে যারাই তার প্রতিবাদ করেছে। তাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট পতিত সরকারকে বাংলাদেশের প্রায় 20 কোটি জনগণ ঝাঁটা মেরে বিদায় করেছে, তারা আজ ভারতে বসে বিজেপির সহায়তায়, বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় সেখানে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে সেখানে আরাম আয়েশের সাথে থাকছে, আর অথচ সেখানকার গরিব মুসলমানদেরকে উদ্বাস্তু বানানোর চেষ্টা করছে সেই শুভেন্দু নামক বিজেপির 5 কুকুর, বিজেপির 5 পোষ্য জন্তু। সেই জন্তু বারবার বাংলাদেশকে ঘাল করার চেষ্টা করছে, বাংলাদেশকে নিয়ে কথা বলার চেষ্টা করছে, যা কিনা সেই মুখ্যমন্ত্রী হয়ে এভাবে মুসলমান এবং প্রতিবেশী দেশ সম্পর্কে কথা বলাটাই অনুচিত। বাংলাদেশ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শত্রুতা নয়। বাংলাদেশ পুরো প্রভুত্ব চায় না। বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বিদেশে রয়েছে আমাদের বন্ধু। তার নীতিতে হেঁটে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান উনি চাচ্ছেন আমাদের বন্ধু, আমাদের প্রভুত্ব অর্জন করে কেউ খবরদারি করুক, সেটা কখনোই তারেক রহমান থেকে শুরু করে 18 কোটি জনগণ মেনে নেবে না। তাই বাংলাদেশের স্বার্থকে রক্ষা করেই তিনি বাজেট পেশ করেছেন, বাংলাদেশের স্বার্থকে রক্ষা করেই তিনি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ঘোলা পানিতে মাছ শিকারের যে মোদি এবং মোদি প্রশাসনের যে চেষ্টা, সেটা কখনোই
সফল হবে না এবং সুখকর হবে না। তাই ত্রিবেদী যদি এসে তার দায়িত্বের বাইরে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা হবে বুমেরাং। ওনাকে বোঝা উচিত বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশকে নিয়ে অখণ্ড ভারতের যে তাদের যে পরিকল্পনা, তাদের যে স্বপ্ন, সেটা আগেই গুঁড়ো বাড়িতে পরিণত হয়েছে। তাই তাই ভারতের উচিত প্রতিবেশী দেশগুলো যে আজ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে, এই দেশগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক করা যায় সেই চিন্তা ভাবনা তাদের করা উচিত। শুধু প্রভুত্বমূলক বা তাদের যে মৌলবাদী শাসন সেটা কায়েমের মাধ্যমে, সংখ্যা লঘুদের অধিকার ধ্বংস করার মাধ্যমে একটি রাষ্ট্র কায়েমের একটি সুশাসন, একটি উন্নত বা প্রতিষ্ঠিত রাষ্ট্র কায়েম করা কখনোই সম্ভব নয়। তাই এই যে এখন যে একটা চক্রান্ত সৃষ্টি করে যাচ্ছে ভারত, বর্ডারে যে অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে, সেই দেশের মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রবণতা, বাংলাদেশের মানুষের মধ্যে একটা দেশপ্রেম আছে বলেই তারা বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছে এবং তাদের নাগরিককে এদেশে ঢুকতে দিচ্ছে না। এ এক অভূতপূর্ব সারা, এক অভূতপূর্ব দেশপ্রেম। বাংলাদেশের মানুষ বাংলাদেশ কখনোই পাকিস্তানের কাছে মাথা নত করেনি এবং ভারতের কাছেও মাথা নত করেনি এবং ভবিষ্যতে করবে না। বাংলাদেশকে বারবার দ্বিখণ্ডিত করার, বাংলাদেশকে বারবার ত্রিখণ্ডিত করার, বাংলাদেশকে দখল করার যে ভারতের মনোবৃত্তি, এটা অবশ্যই ভারতের পরিহার করা উচিত এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েই তাদের থাকা উচিত। প্রতিবেশী দেশ দখল করার যে চিন্তা ভাবনা, যেমন তারা পাঞ্জাব করেছে, যেমন তারা সিকিম করেছে, এই ধরনের অতীত ইতিহাস আবার যে পুনরাবৃত্তি ঘটাতে তারা চাইছে, সেটা কখনোই সম্ভব না। নেপালকেও দখল করা সম্ভব না, বাংলাদেশকেও দখল করা সম্ভব না, যদিও দুটি দেশ ভারতের সামনে ছোট দুটি দেশ। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম।